এখন শুনবেন আজকের গল্প। আমি চুরি করিনি, আর কে চুরি করেছে তাও আমি জানি না বাবু। মেলা বকে লাভ নেই, আমি যা বলে দিয়েছি সেটাই শেষ কথা। তা এসো আমার সঙ্গে। কোথায়? ওই যে বললে কাজের দরকার। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, চলুন চলুন। এটা আমার বাড়ি, 200 বছরের পুরনো। কি ভয় লাগছে? কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ওর বাড়ির ছেলে বউরা কসমিন কালেও বাড়িতে আসে না। আজ কে যেন এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে। বাড়িতে ভূতের আড্ডা, ভূতের লোককে পাগল করে দেয়। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া। গল্প পাঠে আমি আর্য, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বাবু, এতদিন ধরে আপনার বাড়িতে বামুনের কাজ করছি, আজ কি এমন হলো আমায় তাড়িয়ে দিচ্ছেন? তাড়িয়ে দিচ্ছি না, একেবারে চলে যেতে বলছি। এখানে আর তোর এই কাজ করতে হবে না, অন্য জায়গায় কাজ দেখে নে। আমি এখন কোথায় যাব বাবু? সেটা ঘি চুরি করার সময় মনে ছিল না? আমি চুরি করিনি বাবু। রান্না করছিস তুই, আর চুরি করবে পাশের পাড়ার শ্যামাপদ। বিশ্বাস করুন বাবু, আমি চুরি করিনি। বিশ্বাস করেছিলাম বলেই 2 বছর রান্নার কাজে রেখেছিলাম। আমি চুরি করিনি, আর কে চুরি করেছে তাও আমি জানি না বাবু। মেলা বকে লাভ নেই, আমি যা বলে দিয়েছি সেটাই শেষ কথা। তুই অন্য জায়গায় কাজ খুঁজে নে। টাকা পয়সা যা পাওনা ছিল সব তো দিয়ে দিয়েছি, এবার তুই যা। আচ্ছা বাবু, পেন্নাম। বাবুদের বাড়ি থেকে বেরিয়ে শান্তিপাড়া, সরষে, বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে, কিন্তু পয়সা থাকলেও খাবার দোকানে এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তায় এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলি সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। শরীর ঠান্ডা হলো বটে, কিন্তু পেট জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললেন, বাড়ি কোথায়? আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন? রসো, নেনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে বলল, কোথা থেকে আসছো? বগুলা থেকে। বাবা, সে তো অনেক দূর। সেখানে কি তোমার বাড়ি? না না, ও, ওখানে এক বাড়িতে কাজ করতাম, তা আজ আমায় ছাড়িয়ে দিয়েছে। তা ছাড়িয়ে দিল কেন হে? চুরির অপবাদ দিয়ে। ও, তা এসো আমার সঙ্গে। কোথায়? ওই যে বললে কাজের দরকার। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, চলুন চলুন চলুন। তিনি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলেন। এ বাড়িতে নিয়ে এলেন
এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, 200 বছরের পুরনো। কি ভয় লাগছে? না না, আমি ভয় পাই না। যাক, ভয় পাও না শুনে ভালো লাগলো। শোনো, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখন আর এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি, কিন্তু কাজ? কি কাজ করতে চাও? আগে আমি তো রান্নার কাজ করতাম, তাই ওই রাঁধুনির কাজ করতে পারি। বেশ বেশ, যে কদিন এখানে আছি সেই কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো কথা। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো। বাড়ির ভেতর নিয়ে গিয়ে সে বলল, বসো বসো, খিদে পেয়েছে তো, তোমার খাবার ব্যবস্থা করছি, বসো। এই বলে সে চলে গিয়ে ভাত ডাল সবজি নিয়ে এসে সে নিজেও খেলো আর আমায় খাওয়ালো। খাওয়া দাওয়ার পরে সে আমায় বলল, এই নাও মাদুর, একটু পুরনো, ওটা পেতে নাও। আর এই যে তাকিয়া বালিশ, এই নাও, বিশ্রাম করো। অনেকটা পথ হেঁটেছ, বিশ্রাম করো। সত্যি তাই, পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা আর তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় দেখতে পেয়ে সে বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর সে আমায় বললে, চাটা তো বেশ ভালোই বানিয়েছিলে। শোনো, এখন ভাত চড়িয়ে দাও। সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে, ব্যাস রাতের খাবারটা জমে যাবে। যে আগে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলো হাতে নিয়ে তুমি তুলে আনো এই বেলা। ও, আর একটা কথা, শোনো, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। হ্যাঁ হ্যাঁ, তা তো রাখতেই হবে। অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। শুধু রান্না না, সারাক্ষণ আলো জেলে রাখবে। ও মা, সারাক্ষণ আলো জেলে রাখবো কেন? যা বলছি শোনো, আর অন্ধকারে কোথাও যাবে না। যখনই যাবে সঙ্গে আলো নিয়ে যাবে। আচ্ছা। কি দেখছো? মস্ত বড় বাড়ি এটা, আমার ঠাকুরদার আমলের বাড়ি। ওপরে নিচে 14-15 খানা ঘর, এছাড়া টানা বারান্দা। নিচে 2-4 খানা ছাড়া
অন্য সব ঘরে তালা দেওয়া আছে। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ আছে। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে তোমাকে উঠোনে নামতে হবে, তারপরে ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। বুঝেছ? তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, আর এটা তো এঁটো গাছ। এমনি বীজ পড়ে গাছ হয়েছে। অনেক ঝিঙে ফলেছে। বেছে বেছে কচি ঝিঙেগুলো তুলি। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। তাকিয়ে দেখতে দেখতে রান্নাঘরের সামনে এলাম। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজনকে তুলছিল। কোথায়? ওই তো রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না না, একটি বউ। কোথায় বউ? চলো তো গিয়ে দেখি। আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কেউ কোথাও নেই। ওই বউ? ওই তো ওখানে ছিল, ওই যে ওই ঝোপটার কাছে। ঠিক দেখেছিলে? হ্যাঁ, একদম পরিষ্কার দেখেছি। হ্যাঁ, তা কোথায় গেল? যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্যই হলাম। যদি একজন পাড়া গায়ের বউ দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। আমায় বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম না, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে দোষ করেছে কি? না না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার 63। যা বলি কান পেতে শোনো। আগে আগে নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতে, বুড়ো অবাক হয়ে আমায় বললে, আমি বাক্স টানাটানি করছিলাম? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না ঠিক। আগে আমাকে বললেই হতো, আমিই গুছিয়ে দিতাম।
চক্কর্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত, ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পাতো। আমার খাস জমি আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোকাভাবে জঙ্গল হয়ে গেছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। দেখাশোনা করো, থাকো থাকো, ভাবনা নেই। ও, আর একটা কথা। আগে কি? কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফুল ফুলুরি তুমি খাবে। 2 ঘর খোলা রইল তোমার জন্য। চলি। এই বলে বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে 5 কুয়ো, জলের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমনটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল। এই যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি ঘন জঙ্গল এই গাঁখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুরিপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে। আমায় দেখে সে বললে, বাড়ি কোথায়? আগে এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তীর? কেন? আগে দেখাশোনা করি, কালই এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তো অন্য লোক, ওর বাড়ির ছেলে বউরা কসমিন কালেও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করবার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই দিয়েছে, কত লোক কত কথা বলবে, কারোর কথায় কান দিও না। কিছু না, না না না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যেই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না,
মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। ভালোবেসে ভাসলি যখন ব্যাকুল তরি খান, তীরের আশায় ডুবলি মাঝি ভাঙল তরি খান। ভালোবেসে ভাসলি যখন না 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 না, তীরের আশায় ডুবলি মাঝি ভাঙল তরি খান। এত বড় বাড়ির আমি মালিক, কারোর কিচ্ছু বলার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সামনে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিজে নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল ওপরের বারান্দাতে। সেই কলসি কোনোভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে, নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের, কিন্তু কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক পেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার তো নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা অনেকখানি কম। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ওহ, কে একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিক নেই তো, সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কিছুক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড় নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে।
খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখি কিছুই না। দরজা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলাও তেমনি বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, বোধহয় তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালুম ওসব কিচ্ছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখে চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিচ্ছু নেই। কেমন একরকম উরেমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একেবারে ভালোবাসিনি। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গেছে। শুধু আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্যই। ওখানে মানের চারা পুঁতব। আরেকটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুরুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত কোদাল স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, 8 ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জন 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বুন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা জানলা দরজার কপাটও খুলেনি দোতলার, যেমন তেমনি আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে একটা বিকট চিৎকার করে ওঠে কেন? এসব তো ভুল হওয়ার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি একমাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ।
কোনো দিকে কোনো শব্দ নেই। আশ্চর্য, সেই বউটি কি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে? দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে। না, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ব্যাপার বটে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে এক রকম। একই লোক, যেন 50টি হয়েছে এইরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন হঠাৎ বলে উঠল, আজ কে যেন এসেছে? এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কি কাণ্ড! এতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শও করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদৌ সচেতন নয়। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতন ভাবে জানলার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ পরে জানি নে, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি আমায় বললে, কিরকম আছো? বলি, কিছু দেখেছো নাকি? না। শুনেছ কিছু? না। খুব বেঁচে গেছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটা বউকে দেখতো ওখানে প্রায়ই। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো। দুটি লোকের এই রকম হয়েছে পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতের লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না, না খেয়ে দে ওখানে পড়ে থাকে।
ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো বাড়ির ত্রিসীমানায়ও যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের জানো। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির ত্রিসীমানায় পা না দিতেই আমারও মনে হলো না, সব ভুল। এ মায়া, পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পরে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনে বাড়ি ছেড়ে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া। গল্প পাঠে আমি আর্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শান্তনু দত্ত ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। এমন গল্প আরও শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।